আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথমে ইনহেরিটেন্স। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কিভাবে ইনহেরিটেন্সের রিলেশনশিপ এস্টাবলিশ হয় এবং কখন আপনি ইনহেরিটেন্সের কনসেপ্টে যাবেন এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিভাবে আমার সুবিধাটা আসে এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করেছি কমন, যে কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটা মেইন ক্লাস লাগে, যেটার মধ্যে মেইন ক্লাস আছে কলার হিসেবে কাজ করে। তো ইনিশিয়ালি প্রথমে আমরা যে ক্লাসটা তৈরি করবো, ধরেন একটা ক্লাস তৈরি করলাম, একটা ক্লাস তৈরি করে ব্যাংক দিলাম। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। তো আমরা এখানে ক্লাস লেভেলে একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা যদি চিন্তা করি, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কমন যে ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ যে অ্যাকাউন্ট খুলতেছে তার নাম তো থাকবে, এবং যেহেতু একটা অ্যাকাউন্ট খুলতেছে ওই অ্যাকাউন্টের একটা স্পেসিফিক নাম্বার থাকে। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার টাকা পয়সা থাকতে হবে। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, টাকা পয়সা না থাকলে তো ব্যাংক অ্যাকাউন্টের কোনো ভ্যালু নেই। তার মানে আপনার একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, মিনিমাম যাই থাকুক, কথা হলো ব্যালেন্স লাগবে, কারণ টাকাই যদি না থাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাভ কি। তো সিলেক্ট হল আমরা গেট সেটা যদি দেই, তো দরকার নেই যে মোটামুটি যতগুলো ভ্যালু আছে সবগুলোর জন্য ভ্যালু যদি ইউজার সেট করতে পারে এবং গেট করতে পারে, এটা আমরা গেটা সেটা দিয়ে রাখলাম। তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু ইন্ডিভিজুয়াল মেথড থাকে বা ফাংশনালিটি যেগুলো যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কমন। একটা হলো আমার টাকা আমি ডিপোজিট করব, একটা হলো টাকা উইথড্র করব। আপনার যে ধরনের ব্যাংক অ্যাকাউন্টই হোক, এই ট্রানজ্যাকশনের এই কনসেপ্টটা সবার ক্ষেত্রেই থাকে। আপাতত আমরা মেথডের টাইপ স্ট্রিং দিতেছি, কারণ ডিপোজিট করলে ফাংশনালিটি তো একটা হবে, আমরা শুধু মেসেজ একটা থ্রো করব যে আপনার টাকা ডিপোজিট হয়েছে বা আপনার টাকা উইথড্র হয়েছে। তো এক্ষেত্রে ডিপোজিট করলে তো আমার প্যারামিটার হিসেবে কি আসবে, একটা অ্যামাউন্ট আসবে, যেটা আমরা ধরে নিতেছি ডাবল টাইপের, কারণ দশমিক আসতে পারে। তো ইউজার যখন আমার ডিপোজিট করবে তখন আমার ব্যালেন্সে কি চেঞ্জটা হবে? ডিপোজিট করলে অ্যাকাউন্ট বাড়ে না কমে? অবশ্যই বাড়বে। ব্যালেন্স যেটা আছে এটা প্লাস হতে থাকবে আগে যে ব্যালেন্স আছে ওটার সাথে, কারণ আমি টাকা ডিপোজিট করতেছি। তো আলটিমেটলি যেহেতু আমাদের মেথড দেওয়া আছে স্ট্রিং টাইপের, আমরা একটা মেসেজ রিটার্ন করে দেই। আমরা যদি এখানে একটা মেসেজ শুধু দিতেছি আমরা যে টাকা পাঠাইছে ডিপোজিটের ক্ষেত্রে ওই অ্যামাউন্টটা তার ডিপোজিট সাকসেসফুলি হয়েছে, তারপরে আর কি। আচ্ছা, আপাতত এটাই থাক। তো সেম ভাবে আমাদের উইথড্র মেথড, তো ডিপোজিটের ক্ষেত্রে তো আমার ব্যালেন্স বাড়তেছে, কিন্তু উইথড্রর ক্ষেত্রে তো ব্যালেন্স বাড়বে না, টাকা আপনি তুলে ফেলতেছেন অ্যাকাউন্ট থেকে।
তো উইথড্রর ক্ষেত্রে যে টাকা উইথড্র করছে ওই টাকা আমরা মেসেজে দিয়ে দিলাম যে টাকা উইথড্র সাকসেসফুল হয়েছে। এই দুইটা মেথড হলো কমন। আপনার যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হোক টাকা ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন, এবং ডিপোজিট করলে আমরা জানি স্বভাবগতভাবে ব্যালেন্স বাড়বে, উইথড্র করলে কমবে। তো এখন আমরা যদি অন্য আর দুইটা ক্লাস নিয়ে আসি, যেমন ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো একটা ক্লাস, একটা হলো আমার সেভিংস অ্যাকাউন্ট। তো আমরা ধরে নিচ্ছি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নর্মালি কি থাকে, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আমরা টাকাটা রাখি এবং ব্যাংক আমাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে ইন্টারেস্ট দেয়। যে ব্যাংক যত বেশি ইন্টারেস্ট দেয় সে ব্যাংকের ক্ষেত্রে মানুষ সেভিংস কিন্তু করতে যায়। তো ইন্টারেস্ট যেমন আমার তো অবশ্যই ডাবল হবে, কারণ দশমিক আছে, অনেক ব্যাংকে 5 এত পার্সেন্ট বা 10.something% যাই দেখ ইন্টারেস্ট রেট। তো এটা আমরা এই ভ্যালুটার জন্য যেটা সেটা দেই, ঠিক আছে। তাহলে তো সেভিংস অ্যাকাউন্টে রিয়েল লাইফে যদিও অনেক কিছু ইনফরমেশন থাকে, আমাদের কনসেপ্টের জন্য এটুকু এনাফ, এর বেশি দরকার নেই। তো সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও আরেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আমরা চিন্তা করতে পারি, সেটা হলো চেকিং অ্যাকাউন্ট। তো চেকিং অ্যাকাউন্টগুলো হলো আমার ডিপোজিট করি না নির্দিষ্ট পিরিয়ডের জন্য, সেক্ষেত্রে আমার রানিং যে অ্যাকাউন্টগুলো থাকে, ক্রেডিট কার্ড যারা ইউজ করে তারা চেকিং অ্যাকাউন্ট ইউজ করে। আপনার ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেটা আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি টাকা তুলতে পারেন, মাইনাস হতে থাকে, এবং একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আপনার যে টাকা মাইনাস আসছে ওটা আপনি জমা দিয়ে দেন। জমা যদি দিতে দেরি হয় সেক্ষেত্রে ফাইন কাটে, কিন্তু কথা আপনি টাকা তুলেন বা না তুলেন, ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ করেন প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ আপনার থেকে কাটে ফেলে অ্যাকাউন্ট থেকে, যদি ব্যালেন্স থাকে। তো যে অ্যামাউন্টটা কাটে ওটা আমরা সার্ভিস চার্জ হিসেবে ডিফাইন করতেছি, যে প্রতি বছরে এই অ্যাকাউন্ট থেকে আপনার এত টাকা করে কাটবে। তো এখন যদি আমরা মেইন ক্লাস থেকে ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করি, তো ডট দিলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি পাই, যে ক্লাসের আমরা অবজেক্টটা তৈরি করছি ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে বা পাবলিকলি এক্সপোজেবল যা আছে সবগুলোই আমরা অ্যাক্সেস করতে পারি অন্য ক্লাস থেকে। আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে আমার ফাংশনালিটি করার জন্য যে ডিপোজিট উইথড্র একটা মেথড আছে, ঠিক আছে, কিন্তু মিনিমাম ইনফরমেশন আমার কি লাগবে ডিপোজিট বা উইথড্র করতে হলে? অ্যাকাউন্ট নেম বা নাম্বার এটা তো না দিলেও আমার মেথডের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, কিন্তু ব্যালেন্স মাস্ট লাগবে, যে কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে, নাহলে ওটা থেকে আপনি প্লাস করবেন কিভাবে বা মাইনাস করবেন কিভাবে। তো আপাতত আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলতেছি সবগুলো ইনফরমেশন সিরিয়ালি দিয়ে আসি। বলেন কার ব্যাংক অ্যাকাউন্ট খোলা দিচ্ছিস? হ্যাঁ, নাম বলেন। আচ্ছা, আপনি কোন ব্যাংকে খুলবেন? হ্যাঁ, একটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, আপনার একদম অরিজিনাল ইনফরমেশন তো দেওয়ার দরকার নাই, পাবলিকলি এক্সপোজ করা এগুলো ঠিক না, এটা প্রাইভেট ইনফরমেশন। আচ্ছা, এবার বলেন টাকা পয়সা দিই তোমার কত টাকা দেওয়া যায়? হ্যাঁ, না বেশি দিলেও ওই জিনিসগুলো তো আলটিমেটলি আমার ট্রানজাকশন করতে হবে, তাহলে তো প্রতিবার এত টাকা করে করে উঠাবো, এটা তো ঝামেলা। আচ্ছা, আমরা ধরেন 23,000 টাকা দিলাম, কম না তো? ফ্রি এত টাকা পাইতেছেন অনেক জিনিস। আচ্ছা, এখন আমরা যদি ফাংশনালিটিগুলো করতে যাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা রিটার্ন করতেছি, রিটার্ন স্টেটমেন্টটা তো কোনো ভেরিয়েবলে রেখে আমরা আউটপুটে দেখাতে পারি, কিন্তু সরাসরি প্রিন্ট স্টেটমেন্টে যদি এটা পাঠাই দিই আমার তাহলে হয়ে গেছে। প্রথমে ওনার কি করবে,
নরমালি সাথে সাথে অ্যাকাউন্ট খোলার পরে তো উইথড্র করে না, আপনার তো ডিপোজিট একটা মিনিমাম অ্যামাউন্ট করতে হবে। আচ্ছা 4000 টাকা, 4000 টাকা ডিপোজিট করলো, দেখি রান দেই। 4000 টাকা ডিপোজিট হয়েছে, যায় না কেন? আচ্ছা 4000 টাকা যদি ডিপোজিট হয়, আমার ব্যালেন্স কত দেখি। ওর আগে কত ছিল? 23000, এখন 4000, তাহলে 27000 হওয়ার কথা। হ্যাঁ হয়েছে, আমার অ্যামাউন্ট ব্যালেন্স এখন 27000 টাকা। এখন টাকা পয়সা যেহেতু জমা টমা দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট, আমার তো টাকা তুলতে হবে। উইথড্র $20,000 তুলে ফেলবো। এখন কত ব্যালেন্স? এখন মাত্র 7000 টাকা আছে। 7000 টাকা ছিল, জমা থেকে বেশি তোলা যাবে না? হ্যাঁ বুঝি নাই। 7000 টাকা আছে কিন্তু তুললাম আছে তো, এখন তো ওনার মাইনাস যায় নাই, ওনার টাকা পয়সা আছে, উনি তো তুলতে পারবে চাইলে। ইনিশিয়ালি আমার দিছিল 23000, পরে ডিপোজিট করছে 4000, আমি একসাথে 20000 তুললাম। আমার তো আমার ব্যাংকে তো রেস্ট্রিকশন নাই, তুলতে পারবে যতটুকু তোলার। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখি, আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ডট দিয়ে যে জিনিসগুলো আমরা পাইতেছি ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টের এগেইনস্টে, তো অনেকগুলা হলো আমার ব্যাংক অ্যাকাউন্টের মেথড, আবার কিছু আছে দেখবেন অবজেক্ট শো করতেছে। তো এটা হলো ডিফল্ট ভাবে প্রত্যেকটা ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে। যে কোনো ক্লাস আপনি তৈরি করলেই ওই ক্লাসে যদি অবজেক্ট তৈরি করেন কোথাও, দেখবেন যেহেতু আমরা অবজেক্ট তৈরি করতেছি, অবজেক্ট ক্লাসের মেথডগুলো ওখানে চলে আসে। যেমন এখানে আমার অনেকগুলো মেথডের ক্ষেত্রে দেখতেছেন পাশে অবজেক্ট লেখা। তো এখন আমরা যে কাজটা করব, তো আমাদের ক্লাসে এখন কয়টা ক্লাস আছে? মেইন ক্লাস যেটা আছে ওটা আমরা কাউন্ট না করি, এটা কলার ক্লাস। মানে ডেভেলপার সাইড থেকে তৈরি করা ক্লাস আছে আমার 3টা। একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস, আর একটা হলো চেকিংস। তো এখন আমরা যে প্রপার্টিজ গুলো বা ক্লাসে থেকে নরমালি যদি তাকাই, এটা যে কেউ কিন্তু বলতে পারবে সেভিংস অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো এক প্রকার ব্যাংক অ্যাকাউন্ট। কারণ আপনার ইন্টারেস্ট রেট বা সার্ভিস চার্জ যাই কাটুক ব্যাংকই তো করবে। তো আমার বলা যায় সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক সেম ভাবে আমি বলতে পারি চেকিং অ্যাকাউন্টও ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট। তো ইজ এ রিলেশনশিপ বা ইনহেরিটেন্স আমার যখন এস্টাবলিশ করতে হবে, তো জাভাতে আমরা করি কি এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করি। তো এখন সেভিংস, এখন আমার বর্তমান ডিজাইন অনুযায়ী বলা যায় সেভিংস ক্লাস যেহেতু ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করছে, ঠিক আমাদের ডিজাইন অনুযায়ী সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট। এবং ব্যাংক অ্যাকাউন্টের যে ফাংশনালিটিগুলো আছে সেভিংস অ্যাকাউন্ট থেকেও এখন ওই জিনিসগুলো ইউজ করা যাবে। তো মেইন ক্লাস থেকে আমরা যদি সেভিংস অ্যাকাউন্টের কোনো একটা অবজেক্ট তৈরি করি, এখন আমরা ডট দিলে একটা জিনিস দেখেন, আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টের মেথড চলে আসছে, সেভিং এর যে মেথডগুলো আছে ওগুলোও কিন্তু চলে আসছে। কারণ যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ সেভিং অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, এই জন্য ব্যাংক অ্যাকাউন্টের যে ফাংশনালিটিগুলো আছে ওগুলো এখানে আসে। ইউজার সাইড থেকে যখন কল করবে, ইউজার তো শুধু সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করছে,
ইউজার তো ধরে নিজের কাছে ব্যাংক অ্যাকাউন্ট বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, মানে সে জানে না ব্যাংক অ্যাকাউন্ট বলে কোনো জিনিস আছে, সে শুধু সেভিংস অ্যাকাউন্টের ইনফরমেশন তার কাছে আছে। তো সেভিংস অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করে যে মেথডগুলো ইউজ করবে সর্বগতভাবে সে মনে করবে কি এই মেথডগুলো কার, সেভিংস অ্যাকাউন্টের। যদিও এটা কোত্থেকে আসছে কলার সাইড থেকে এখন এটা ক্লিয়ার না, কারণ যেহেতু আমি সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করছি, আমি জানি আমার কাছে যা আসবে সবই সেভিংস অ্যাকাউন্টের। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কাকে ইনহেরিট করছে, ব্যাংক অ্যাকাউন্টকে। এই কারণেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মেথডগুলো সে ইউজ করতে পারতেছে। তো একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে ইনহেরিটেন্স রিলেশনশিপ তখনই আপনি এস্টাবলিশ করতে পারবেন যখন দুইটা ক্লাসের মধ্যে ইজি রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়। যখন আপনি বলতে পারেন যে যে ক্লাস দুইটার মধ্যে করতেছেন এই ক্লাসটা ইজে পরে যে ক্লাসকে ইনহেরিট করতেছে ওইটা। তো যে কোনো ক্লাসকে আপনি জোর করে যদি এক্সটেন্ড করে করা দেন, কোডের ক্ষেত্রে তো কাজ করতেছে, করতে এরর বলবে না, কিন্তু লজিক্যালি তো ওই জিনিসটা ঠিক হয় না। যেমন আমার সেভিংস অ্যাকাউন্ট যদি আমি ইনহেরিট করতাম যে ক্লাস থেকে, যদি ক্লাসটার নাম হতো ইউনিভার্সিটি, সেভিংস অ্যাকাউন্টের প্রপার্টি ইউনিভার্সিটি প্রপার্টির সাথে কোনো মিল আছে? দুইটা সেপারেট জিনিস, কখনোই মানে একটার সাথে একটা প্রপার্টি হিসেবে ফাংশনালিটির সাথে কোনো মিল নাই। ওই ক্ষেত্রে আমার কি হইতে পারে, অ্যাসোসিয়েশন হইতে পারে। যেমন ইউনিভার্সিটির তো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে বা সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে ফিল্ড লেভেলে ওটা অ্যাসোসিয়েশন হবে। কিন্তু আমি কখনোই বলতে পারবো না একটা ইউনিভার্সিটি সেভিংস অ্যাকাউন্ট বা একটা সেভিংস অ্যাকাউন্ট একটা ইউনিভার্সিটি। ওই ক্ষেত্রে ইনহেরিটেন্স রিলেশনশিপ লজিক্যালি পসিবল না। তো যে কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হলে আপনার তো যে ইনহেরিটেন্স করবো বা অ্যাসোসিয়েশন করবো সবগুলা করার আগে আমার চিন্তা করতে হবে আসলে লজিক্যালি এই জিনিসটা পসিবল নাকি পসিবল না। হ্যাঁ, ইজি রিলেশনশিপ যদি হয় যে দুইটা ক্লাসের মধ্যে আমি রিলেশনশিপ করতেছি, তখনই ইনহেরিটেন্সের কনসেপ্টে আসবে। যদি আমার ইজি রিলেশনশিপ না হয়ে হ্যাজ এ রিলেশনশিপ চলে আসে যে এই ক্লাসের ফিল্ড লেভেলে ওই ক্লাসটা থাকতে পারে, তখন আমরা যাবো অ্যাসোসিয়েশনের কাছে। কিন্তু এখন যেহেতু আমরা ইজি রিলেশনশিপ করছি যে সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, এই জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করতে পারি, লজিক্যালিও ঠিক এবং কোডের ক্ষেত্রে আমরা ওই জিনিসটাই করছি। এবং ইনহেরিট করার ফলে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে ফাংশনালিটি আছে সবগুলা চলে আসছে। তো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এখন যে ইনফরমেশনগুলো সেট করতে পারবো, দেখেন ব্যাংক অ্যাকাউন্টের সেটআপগুলো আসছে, সেভিংস অ্যাকাউন্টগুলো আসছে। তো সেম ভাবে আমরা আগের মতোই সেভিংস অ্যাকাউন্ট কার কার আছে যেগুলোর জন্য নাম বলেন। সেভিংস অ্যাকাউন্ট স্যার আমার হ্যাঁ বলেন নাম। মাসরুফ আহমেদ, MAS RUF। জি স্যার। আচ্ছা আপাতত এটাই রাখি, নম্বর অ্যাকাউন্ট নাম্বার, খালি ব্যাংকের নামটা বলেন কোন ব্যাংক। ডাচ বাংলা। সবার খালি ডাচ বাংলা। ডাচ বাংলা স্যার কার কোনো অ্যাকাউন্ট নাই? স্যার আমার আছে সিটি। হ্যাঁ সিটি ব্যাংকে। সিটি কোন সিটি, দেশি সিটি না বিদেশি সিটি? স্যার দেশি স্যার, পিওর দেশি। সিটি দিয়ে দেন স্যার ডাচ বাংলা মধ্যে। আচ্ছা লিখেছি, এখন সমস্যা নাই, ওটা তো কোনো মিনিং করে না, একদম রিয়েলিস্টিক গিয়ে রাখতে হবে। আচ্ছা আর কি ব্যালেন্স টাকা পয়সা? 5000। আচ্ছা এটা তো ডাবল, আপনি টাকা পয়সা রাখতে তো ইয়া করলে কেমন হবে? এখন যেহেতু ওপেন রাখতে পারছেন ইচ্ছা মতো রাখেন, সমস্যা তো নাই। তো আমাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা ইনফরমেশন কি আছে? ইন্টারেস্ট রেট, কারণ যেহেতু সেভিংস অ্যাকাউন্টের সাথে ইন্টারেস্ট রেটের ইনফরমেশন আছে। তো ইন্টারেস্ট কত দেওয়া যায় নরমাল ব্যাংকে, কত দেয়? স্যার এখন 2.5% চলতেছে। 2.5% খুবই কম। আচ্ছা দেখ 2.5% থাক। তো এখন এখানে আমরা যে জিনিসগুলো করছি, তো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা প্রথমে এখন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো মানে যে কাজগুলো করছিলাম, ওনার ইনিশিয়াল ব্যালেন্স কত? 5000, 4000 টাকা জমা দিছে, এখন হচ্ছে 9000, কিন্তু আমরা উইথড্র করছি কত? 20। ওনার ব্যালেন্স আছে 9000 কিন্তু উইথড্র করছি 20000। এখন আমরা যদি রান করি সিস্টেম মাইনাস আসবে, কারণ আমার ব্যাংকে এখন ওনার টাকা উঠাইতে যে দিব না ওটার লজিক তো দেওয়া নাই। তো এই সেভিংস অ্যাকাউন্টে যদি এই সিস্টেমটা থাকে, উনি এটিএম এ যায় টাকা তুলে 2 দিনের মধ্যে এটিএম খালি করে দিয়ে চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট যার মানে যে ব্যাংকের মালিক সে 2 দিনে দিয়ে লয়ে পরে ওনারা খুঁজেও পাবে না।
তখন ধরবে কারে যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস বানাইছে সেই ডিজাইনার, কারণ তার কারণেই তো আমার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। যে নিচে তার দোষ নেই, তার আপনি স্কোপ দিলে সে নিবেই, স্বাভাবিক। যেমন এখন আমরা এটিএম এ গেলে 500 টাকার নিচে কিন্তু তুলতে পারি না, মিনিমাম ওখানে থাকতে আপনার ব্যালেন্সে। যত টাকাই তুলতে চান, যদি 500 টাকাটাও তো আপনার টাকা, কিন্তু আপনি তুলতে পারবেন না। ব্যাংকের লজিক ওইরকম দেওয়া আছে যে তার মিনিমাম ওটা থাকতে হবে। তো আমাদের এখন যদি আমার ব্যাংকের দেউলিয়া আটকাইতে হয়, তো আমার লজিক তো একটা বসাইতে হবে যে আপনার যেহেতু টাকা নেই আপনি তুলতে পারবেন না। তো লজিক আমরা এখানে বসাই। কি আছে? ও সরি, আমি ডিপোজিটের দিচ্ছি, এটা ঝামেলা। ডিপোজিট করার ক্ষেত্রে তো কোনো লজিক হওয়া উচিত না, নরমালি যত টাকা ইচ্ছে দেন, সমস্যা নেই। Not enough money. স্যার সাথে টাকাটাও শো করে দিন এত টাকা আছে। হ্যাঁ, ব্যালেন্স শো করলে তো করা যায়, এটা সমস্যা না, এটা পরবর্তীতে আপনারা করবেন। আমাদের খালি আমার টাকা উঠেতে না দিতে পারলেই চলে, আমরা লজিকগুলো খালি ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, আর দরকার ছিল কি, যদি আমার যে টাকাটা সে তুলতে চাইতেছে এটা যদি ব্যালেন্সের থেকে বেশি হয়, তাহলে আমি তারা তুলতে দিব না। যদি ব্যালেন্স আপনার অ্যামাউন্টের থেকে বেশি, তখন আপনি টাকা তুলতে পারবেন। ঠিক আছে, তো এখন আমার সেভিংসের ক্ষেত্রে সেম লজিক আমরা যদি রান দেই। আচ্ছা, এই জিনিসগুলো তো এখন দরকার নাই, কারণ এত ইনফরমেশন একসাথে থাকলে কোনটা কার বোঝা যাচ্ছে না। রান দেই, এখন কিন্তু তার তুলতে পারবেন না, এই যে মেসেজ চলে আসছে নট ইনাফ মানি, আপনার ব্যালেন্স 9000 আছে, আপনি তুলতে চেয়েছেন কত? 20000। 20000 টাকা তুলে নাই, ডিপোজিট করার এর আগে পর্যন্ত যা ব্যালেন্স ছিল ওটাই আছে, ট্রানজাকশন হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন সেভিংস অ্যাকাউন্টের জন্য এটা পারফেক্ট, কারণ সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী নর্মাল ওটার বিহেভিয়ার যেটা সেটা হলো আপনার যদি টাকা থাকে তুলতে পারবেন, টাকা না থাকলে আপনার তোলার কোনো পারমিশন নেই। তো এখন আমার চেকিং অ্যাকাউন্টও তো এক প্রকার ব্যাংক অ্যাকাউন্ট, তো চেকিং অ্যাকাউন্টকেও আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট করি, এখন ব্যাংক অ্যাকাউন্টের ফাংশনালিটি ওটাও চেকিং অ্যাকাউন্টে আছে। এখন আমরা চেকিং অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করি। হ্যাঁ, ক্রেডিট কার্ড কার আছে? কার আপনার? হ্যাঁ বলেন নাম। রেজওয়ানা, জেড না জে? জেড হ্যাঁ, WANA। আচ্ছা, কোন ব্যাংক? সিটি সিটি শর্টকাটটা কি? সি কার্ড হচ্ছে সিটি ম্যাক্স। মানে অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে কি সিটি লেখা যায় শুধু? CITY হ্যাঁ, শুধু সিটি। শুধু সিটি? রিয়েল ইনফরমেশন দেওয়ার দরকার নাই, একটা নাম্বার হলে এসে আপাতত। তো আর কি, ব্যালেন্স যেহেতু ক্রেডিট কার্ড ব্যালেন্স বেশি দিলে সমস্যা নাই। কত হয়েছে? 30,000। আমার ক্রেডিট অ্যাকাউন্ট যারা করে বেশিরভাগ ক্ষেত্রে ট্রানজাকশন কিন্তু বেশি থাকে রেগুলার। আর কি সার্ভিস চার্জ? সার্ভিস চার্জ কত হয়? 2.5 না 5? মানে একটা ফিক্স অ্যামাউন্ট কাটে নাকি পার্সেন্টেজ? আমার তো পার্সেন্টেজ। আচ্ছা যাক, আমরা তো রাখছি সার্ভিস চার্জ আড়াই। আচ্ছা 2.5। আচ্ছা যাক, সমস্যা নাই। তো সেম ভাবে
আচ্ছা ওনার আছে 30/4/34 তুলছে 20 টাকা বেশি তুলতে হবে 70 এই ইনফরমেশন গুলা আউট কমেন্ট আউট আচ্ছা রান দে ওনার ব্যালেন্স আছে 34,000 টাকা কিন্তু তাও আপনি বলছেন না এনাফ মানি নাই মানে টাকা তুলতে দিতেছে না এখন এই ক্ষেত্রে ধরেন চেকিং অ্যাকাউন্ট যারা ইউজ করে সাথে সব সময় ক্যাশ মানি নিয়ে ঘুরে না তাদের ডিপেন্ডেন্সি কার্ডের উপরে আপনি ধরেন একটা টিকিট কাটতে গেছেন প্লেনে আপনার বিদেশে মিটিং আছে কোটি কোটি টাকার বিজনেসের যে যাই হোক ধরতে সমস্যা নেই তো টিকিট কাউন্টারে আপনার বসে আপনার টাকা নেই আপনার টিকিট কাটতে দিব না তো ওই ক্ষেত্রে কিন্তু ওই ধরনের বিহেভিয়ার যদি ওই ধরনের কাস্টমারের সাথে হয় তো সে তো আপনার ব্যাংকের সাথে কোনো প্রকার ট্রানজাকশনে যাবে না মানে টাকা নাই এটা মানে কি প্রতিদিন 1 লাখ টাকার উপরে ট্রানজাকশন হয় আপনি বলছেন টাকা নাই তারা টাকা দিবেন না এটা তো ঠিক না তো আমার সেভিংস অ্যাকাউন্টে বাঁচানোর জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যে লজিকটা দিছি সেই লজিক কিন্তু এই চেক অ্যাকাউন্টের ক্ষেত্রে খাটতেছে না কারণ তার টাকা না থাকলেও নিয়ম হলেও তার টাকা তুলতে দেওয়া উচিত কারণ পরবর্তীতে সে তো পেমেন্ট করবেই কিন্তু ওই মুহূর্তে তার বলা যাবে না যে আপনার টাকা নেই টাকা তুলে স্কোপ দিতে হবে এখন আমরা যেহেতু চেকিং অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করছি এবং উইথড্র মেথড কার কাছে আছে চেকিং অ্যাকাউন্টের মধ্যে নাই কিন্তু ওটা আছে ব্যাংক অ্যাকাউন্টে তো প্যারেন্ট অ্যাকাউন্টের মেথডে যে কনফিগারেশনটা দেওয়া আছে বা বডিতে যাই লেখা আছে ওটা দিয়ে কিন্তু আমার চাহিদা এখন পূরণ হইতেছে না তো এখন যেহেতু প্যারেন্ট ক্লাসের মেথড আমার একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে না ওই মেথডটা আমার ইউজ করা যাবে না আমার তাহলে অল্টারনেট একটা ওয়ে বের করতে হবে কিন্তু অল্টারনেট ওয়ে বের করতে গেলে আমি যদি চেকিং অ্যাকাউন্টে অন্য নামে একটা মেথড তৈরি করি সেক্ষেত্রে আবার কনফিউশন তৈরি হবে ইউজার সাইড থেকে কল করার সময় উইথড্র মেথড দেখবে দুইটা এখন কারণ যেহেতু ইনহেরিট করছে ওই মেথডটাও আসবে আপনি এখানে যে নাম দিবেন উইথড্র দিয়ে নাম চেঞ্জ করে যাই দেন ওটাও আসতেছে তো ইউজার তো যে কোনো একটা উইথড্র কল করবে কারণ সে তো জানে না যে কোনটা দিয়ে কল করলে তার আসল টাকা ট্রানজাকশনটা হবে কারণ ডিজাইন তো অন্য সাইডে এই জন্য সবকিছু সেম রাখতে হবে তা আমার এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের যে উইথড্র মেথডটা আছে মানে আমরা আপাতত এটা কপি করে নেই তো এই ক্ষেত্রে আমরা বাদ কন্ডিশন দরকার নেই কিন্তু এই যে ব্যালেন্স আমার মাইনাস যেহেতু করতে হবে ব্যালেন্স আমার কাছে নাই হ্যাঁ তো এখন আমরা এখানে কি করব গেট ব্যালেন্স কার লেফট হ্যান্ড সাইড মাস্ট বি ভেরিয়েবল আচ্ছা দাঁড়ান এটা এখানে একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তাহলে আলাদা মেথডের জন্য ফরম্যাট করে দেবো ঠিক আছে স্যার ব্যালেন্সটা সেট করে দেওয়া লাগবে না স্যার হ্যাঁ ব্যালেন্সটা তো সেট করে দেওয়া লাগবে না এই না এই তো আমরা ক্লাস লেভেলে হোল্ড করতেছি না এই যে ফিল্ড লেভেলে আমরা ব্যালেন্স একটা ডিক্লেয়ার করলাম আপাতত আমাদের ডাটা কোনো তো পার্মানেন্টলি সেভ করতেছি না শুধু ক্লাস লেভেলে হোল্ড করার দরকার হইতেছে তো চেকিং অ্যাকাউন্টের ক্লাস লেভেলে আমার একটা ব্যালেন্স দরকার যেটা সেই ক্লাস লেভেলে এই ডাটাটা হোল্ড করবে যখন আমরা ব্যালেন্সটা সুপার থেকে যেটা নিয়ে আসবো আচ্ছা সুপার থেকে নিয়ে আসে একটা কাজ কি ঠিকই দিছে দাঁড়ান দেখি 4007/34 না কাজ ঠিক নেই সুপারের কাজটা কি স্যার ডিপোজিট ব্যালেন্স
কত হচ্ছে যেখানে 30 4 34 উদ্যোগ কিন্তু হয় নাই আমার ব্যালেন্স মাইনাস ইকুয়াল টু আচ্ছা দাঁড়ান একটু দেখি। উইথড্র তো করতে মনে ব্যাংক অ্যাকাউন্টে স্যার স্যার ভ্যালুটা তো কোনো পাস হচ্ছে না স্যার রিটার্ন হচ্ছে গেট নিয়ে আসলাম ক্লাস লেভেলে চলে আসলাম রিটার্ন করতে স্যার সুপার দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করে দিলে ভালো হয়। আচ্ছা তাহলে এক কাজ করতে হবে আমার এই মেথডটা আছে যেহেতু আমার এক্সট্রা কন্ডিশন লাগছে কার সেভিং এর জন্য কিন্তু এক্সট্রা কন্ডিশন লাগতেছে ব্যাংকের জন্য লাগতেছে না মেথডটা আমরা তাহলে সেভিংস এর মধ্যে নিয়ে যাই চেকিং এর ক্ষেত্রে এখানে আমরা ধরেন উইথড্র মেথডটা দিলাম না সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আছে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এখানে করব কি নরমাল ট্রানজাকশন থাকবে আগে যেটা ছিল সোর্স ফরম্যাট আচ্ছা তো আমরা এখন যেটা করছি সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নরমাল আগে যেটা ব্যালেন্স উইথড্র করলে মাইনাস হতো ওইটা তো সেভিংস অ্যাকাউন্টে আমার কিছু চেঞ্জ করতে হবে এখন তো সুপার ডট গেট ব্যালেন্স যদি লেস দ্যান অ্যামাউন্ট হয় রিটার্ন করলাম নট মানি এলস আমার এখানে কোনো কিছু করার দরকার নাই এলস এখানে সুপার ডট উইথড্র অ্যামাউন্ট শেষ অথবা আচ্ছা সুপার ক্লাসে তো আমরা রিটার্ন করতেছি না তো এটা আমার এখানে দিয়ে দিলেই হয় হ্যাঁ ঠিক আছে ব্র্যাকেট বেশি গেছে নাকি কম সোর্স আচ্ছা সবাই একটু খেয়াল করেন আমার এখন চেক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু নর্মাল টাকা না থাকলেও টাকা তোলা উচিত তো চেক অ্যাকাউন্টের ক্ষেত্রে আলাদা কোনো কন্ডিশন দরকার নাই ব্যাংক অ্যাকাউন্টের ইনিশিয়ালি যেটা ছিল ওটা দিয়ে আমার চলতেছে কিন্তু এক্সট্রা কন্ডিশন লাগছে শুধু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে টাকা না থাকলে সে তুলতে পারবে না তো ওখানে আমরা যে উইথড্র মেথডটা লিখছি ওটার ক্ষেত্রে আমরা চেক করতেছি প্রথমে ব্যালেন্স যেটা আছে ওটা কি অ্যামাউন্ট থেকে ছোট না বেশি যদি ছোট হয় তাহলে রিটার্ন করে দিলাম টাকা নাই আর যদি বড় হয় মানে আপনার ব্যালেন্স অলরেডি এনাফ আছে তো এরপরে উইথড্র করার জন্য যে মেথড ওটা তো অলরেডি সুপার ক্লাসে দেওয়াই আছে তো আমরা এখানে করছি কি রিটার্ন করছি সুপার ডট উইথড্র দিয়ে তো প্যারেন্ট ক্লাস যেটা আছে ওটার এখন উইথড্র মেথডটা এক্সিকিউট হবে এবং আলটিমেটলি ওই মেথডটা এক্সিকিউট হলে তো একটা মেসেজ সে রিটার্ন করতেছে তো এই ক্ষেত্রে আমরা রিটার্নে ওই মেসেজটাই পাস করে দেবো আর কি তো এখন যদি আমরা রান করে দেখি তো এখন আমার মাইনাস হইতেছে আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখি সেভিংস অ্যাকাউন্টের ওই জিনিসটা এখন ঠিক থাকে নাকি সেভিংস অ্যাকাউন্ট আচ্ছা এবার সেভিংস অ্যাকাউন্টটা আমরা দেখি সেভিংস অ্যাকাউন্টে এখন আমার টাকা তুলতে পারতেছে না কারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নট এনাফ মানি তো এখন আমরা কখন কোন মেথড কল দিচ্ছে কারণ প্যারেন্ট ক্লাসে উইথড্র মেথড আছে সেভিংস অ্যাকাউন্টেও আছে আমরা একটু ডিবাগ করে দেখি জিনিসটা ডিবাগ পয়েন্ট কোথায় বসাবো চেকিং অ্যামাউন্টটা একটু বসান যায় আচ্ছা এটা খুলে দিই ডাবল ক্লিক করে আমরা ডিবাগ পয়েন্ট দিলাম তারপরে ডিবাগ উইন্ডোতে চলে আসি তো প্রথমে ইনিশিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্টে গেল এরপরে যাই আমার ব্যাংক অ্যাকাউন্টে তো সেট ব্যালেন্স করতে গেলে এগুলো কার কাছে কল হবে এটা তো সবাই জানা কমন কারণ ব্যাংক অ্যাকাউন্ট প্যারেন্ট ক্লাস আমরা যদি দেখতেছি যে ব্যাংক অ্যাকাউন্টে
যে সেট ব্যালেন্স যে মেথডটা আছে ওটা কল হচ্ছে। এরপরে গেল সেভিংস অ্যাকাউন্টে সেট কাস্টমার নেম মেথডটা কার কাছে? সেভিংস অ্যাকাউন্টে আছে নাকি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে? আচ্ছা আমরা এটা স্টেপ ইনটু করে দেখি কোন ক্লাসে গেল। ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে কিন্তু গেছে, কারণ আমার প্যারেন্ট ক্লাসেই এটা বলা আছে যে নেম সেট করার জন্য কি মেথড সেট হয়েছে। দেখি এখন এটার ভ্যালুটা কি। এই যে সেভিংস অ্যাকাউন্ট আমরা যদি দেখি এখন অবজেক্টের ক্ষেত্রে কাস্টমার নেমটা আমরা বর্তমানে যে লাইনগুলো এক্সিকিউট হয়েছে ওই অনুযায়ী কাস্টমার নেমটা কিন্তু আমার সেট হয়েছে এই ক্ষেত্রে। এখন আমরা আছি এই লাইনে সেট অ্যাকাউন্ট নাম্বার, এটা আছে কার কাছে? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের মেথডে গেল সেট ব্যালেন্স, ওটাও ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে যাবে। ইন্টারেস্ট রেট এটা কার কাছে? সেভিং এ, সেভিংস এর কাছে গেছে। এখন আসতেছে ডিপোজিট। ডিপোজিটের মেথড তো আমার শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসেই আছে, প্যারেন্ট ক্লাসে, চাইল্ড ক্লাসে কিন্তু নাই। আমরা যদি স্টেপ ইনটু দেই তাহলে দেখতেছি আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিট মেথডটাই কল হতেছে এখানে, এবং আলটিমেটলি আমার ব্যালেন্সটা বেড়ে যেই ফাইনাল যে অ্যামাউন্টটা হওয়ার কথা ওটা হয়েছে ট্রানজাকশন হওয়ার পর। এরপর আমরা আসতেছি উইথড্রতে। এখন উইথড্রটা কল করলে কারটা কল হবে? সেভিং এর ক্ষেত্রে সেভিং এ আছে যেটা সেটা। না, এখন তো আমরা সেভিংস এর অবজেক্টের মধ্যে আছি যেহেতু, আমরা যদি স্টেপ ইনটু দিয়ে দেখি কল হলো কারটা? সেভিং এরটা। তো এই ক্ষেত্রে আমার দুইটাই কিন্তু উইথড্র মেথড, ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র মেথড আছে, চাইল্ড ক্লাস বা সেভিংস অ্যাকাউন্ট যেটা সেটার ক্ষেত্রে উইথড্র মেথড আছে, কিন্তু কল হওয়ার সময় আমার হইতেছে কারটা? সেভিংস অ্যাকাউন্ট। কারণ যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করে আপনি যদি কোনো মেথড অ্যাক্সেস করেন, ওই ক্লাসে যদি একটা মেথড থাকে এবং সেম সিগনেচার অনুযায়ী যদি প্যারেন্ট ক্লাসে একটা মেথড থাকে, সিগনেচার বলতে আমরা কি বুঝি? এই জায়গাটা এটার একটা মেথডের সিগনেচার বলা হয়। এই মেথডের সিগনেচার যদি প্যারেন্ট ক্লাস আর যে চাইল্ড ক্লাস দুইটার ক্ষেত্রে সেম থাকে, একই, তখন অবশ্যই যে ক্লাসের অবজেক্ট তৈরি করছেন ওই ক্লাসেরটাই এক্সিকিউট হবে। কারণ যে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করে যদি একটা মেথডকে এক্সিকিউট করা হয়, সব সময় সে ওই ক্লাসে গিয়ে আগে খোঁজা শুরু করে যে এই ক্লাসের মধ্যে আমার ওই মেথডের নামে কোনো মেথড আসে নাকি সেম সিগনেচার অনুযায়ী। যদি আমার ওই ক্লাসে মেথডটা থাকে তাহলে ওই ক্লাসের মেথডটা এক্সিকিউট করবে, আর যদি না থাকে প্যারেন্ট ক্লাসের কাছে যাবে। যেমন আমার যেহেতু উইথড্রর মেথডটা যখন আমি কল করতেছি, সেভিংস অ্যাকাউন্টের ক্লাসে আসলো, এখানে সে চেক করতেছে যে উইথড্র নামে এখানে কোনো মেথড আছে নাকি একই টাইপের। তো আমার যখন এখানে উইথড্র মেথডটা পাইছে এখানে সে এক্সিকিউট করতেছে, এখন আর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের উইথড্র মেথডে এক্সিকিউট হবে না। যেমন আমরা এখানে যদি এখন যাই, তো সেভিংস অ্যাকাউন্ট যেটা ছিল আগে, সেভিংস অ্যাকাউন্ট ডট উইথড্র যে মেথড ওইটা আগে কি ছিল? এখানে ওটা টাইপ ছিল ব্যাংক অ্যাকাউন্ট না, এখন এখানে টাইপ কি? সেভিংস। কারণ আমরা মেথডটা ওভাররাইড করে ফেলছি। একটা মেথড আপনি প্যারেন্ট ক্লাসের ওভাররাইড তখনই করবেন যখন প্যারেন্ট ক্লাসের মেথড আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না, এবং এই ক্ষেত্রে আপনার প্রি কন্ডিশন কি? একটা মেথড ওভাররাইড করার সিগনেচার অবশ্যই সেম হইতে হবে। ওখানে যেভাবে মেথডের নামটা লেখা আছে এখানেও একই নাম, তাইলেই ওই মেথডটা কল না করে আপনারটা কল হবে সবসময়। তো চেকিং অ্যাকাউন্টের যখন আমরা অবজেক্ট তৈরি করছি, এটা তো কল হইতেছে হইল। এখন চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা আসলাম। এখন চেকিং অ্যাকাউন্টের উইথড্র মেথড, চেকিং অ্যাকাউন্টে ক্লাসে সে যাবে, চেকিং অ্যাকাউন্টের ক্লাসে যে চেক করবে যে এই ক্লাসে উইথড্র নামে কোনো মেথড আছে নাকি নাই। উইথড্র নামে চেকিং অ্যাকাউন্টে কোনো মেথড নেই, এই জন্য আমার প্যারেন্ট ক্লাস বা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে যে উইথড্র মেথডটা আছে ওটা সে এক্সিকিউট করতেছে। তো প্রতিবারই সে চেক করতেছে কিন্তু সেম নামে মেথড আছে নাকি নাই। যদি থাকে ওটা এক্সিকিউট করে, প্যারেন্ট ক্লাসে যায় না। যদি না থাকে তখন প্যারেন্ট ক্লাসের কাছে যাইতেছে। আর একটা ক্লাসের আপনি মেথড ওভাররাইড তখনই করবেন যখন প্যারেন্ট ক্লাস আমার যে মেথডটা আছে আমার চাহিদা যদি ফুলফিল করতে না পারে। তো এখন আপনারা যদি কেউ একজন বলেন যে আমি একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে ইনহেরিটেন্স রিলেশনশিপ কখন করব? কিরকম Is হ্যাঁ,
একই রকম যদি কোড থাকে এর ক্ষেত্রে বারবার ইউজ না করে একটা সুপার ক্লাসে রাখে। অবশ্যই একই রকম কোড, মানে কথা হলো দুইটা ক্লাস দেখে ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসেবে যদি চিন্তা করেন একটা কমন পয়েন্ট পাওয়া যায়, আর দুইটা অনেকটা সেম টাইপের, তখনই কিন্তু এই ইনহেরিটেন্সের রিলেশনশিপে আসা যায়। মানে আপনি যখন ইজি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারেন দুইটা ক্লাসের মধ্যে, তখনই ইনহেরিটেন্সের কনসেপ্টে আসবে। যদি আমার ইজি রিলেশনশিপ না আসে, মানে আপনি যদি কখনো বলতে না পারেন যে সেভিংস অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, যদি এরকম কিছু একটা হইতো তখন ইনহেরিটেন্স ওই ক্ষেত্রে হবে না। যদি আপনার মনে হয় যে এই দুইটা ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স পসিবল না কিন্তু অ্যাসোসিয়েশন পসিবল, তখন আমার হ্যাজ এ রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশনে চলে যেতে হবে। তো ক্লাস ডিজাইন করার সময় যে দুইটা ক্লাস নিয়ে আমার কাজ হইতেছে সবসময় কম্পেয়ার করে আমার দেখতে হবে যে এটার ক্ষেত্রে ইনহেরিটেন্স পারফেক্ট নাকি অ্যাসোসিয়েশন পারফেক্ট, ওই অনুযায়ী অ্যাপ্লিকেশনে ডিজাইন করতে হবে। তো এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি যে মেথড ওভাররাইডিং বা ইনহেরিটেন্সের যতটুকু আমরা আলোচনা করছি এই মধ্যে? ওভাররাইড মানে হইলো প্যারেন্ট ক্লাসের মেথড আপনি পছন্দ করতেছেন না, ও যা লিখছে আপনি ওভাররাইড করে, মানে কমান্ড ওভাররাইড যেরকম ওর কমান্ডটা আমি বাদ দিলাম, আমার কমান্ডটা এক্সিকিউট হবে। ওই মেথডটা যখন আমার চাহিদা পূরণ করতেছে না, ওই মেথডটা আমি কল না করে আমার ক্লাসে আমি একটা মেথড লিখছি যেটা আমার চাহিদা পূরণ করে, এবং যখন কল হবে তখন আমারটাই কল হবে, এটাই মেথড ওভাররাইড বলে আর কি। মেথড ওভাররাইডের ক্ষেত্রে অলওয়েজ সিগনেচার সেম হইতে হয়, বডি পার্ট চেঞ্জ হবে। বডি চেঞ্জ হবে কিন্তু সিগনেচার একই থাকবে। প্যারেন্ট ক্লাসের সেম মেথড যদি চাইল্ড ক্লাসে আবার কল করা হয়, হ্যাঁ চাইল্ড ক্লাসে যদি ওটাকে আবার ওভাররাইড করা হয় কি সেটা? হ্যাঁ, ওটাই হলো মেথড ওভাররাইডিং। মানে প্যারেন্ট ক্লাসে মেথডটা আছে, সেম সিগনেচারের মেথড আপনার চাইল্ড ক্লাসেও আছে, সেক্ষেত্রে শুধু ডিফারেন্সটা থাকে বডির ক্ষেত্রে। যেমন আমি যদি সেভিংস অ্যাকাউন্টে যে উইথড্র মেথডটা লিখছি ওখানে যদি ভিতরে কিছু না লিখি, ভিতরে কোনো কিছু বডিতে লেখা আছে নাকি নাই ওটা কোনো ইস্যু না। কথা আমার মেথডের সিগনেচারটা প্যারেন্ট ক্লাসের সাথে মিলতেছে নাকি মিলতেছে না। যদি আমার সিগনেচার সেম থাকে সেভিংস অ্যাকাউন্টে কল হবে, যদি কিছু না লিখি কোনো কিছু হবে না সেক্ষেত্রে। তো আলটিমেটলি সবসময় কল করতে গেলে আমার সেভিংস অ্যাকাউন্টের উইথড্র মেথডটাই কল হবে, ব্যাংক অ্যাকাউন্টের উইথড্র মেথডের ধারে কাছে আর যাবে না তখন, কারণ যেহেতু যেই ক্লাসে আসি ওই ক্লাসে মেথড সবসময় প্রায়োরিটি বেশি পায়। লোকাল ভেরিয়েবলের মতো অনেকটা, যেমন মেথডের ভিতরে ওই ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি থাকে, ঠিক এইভাবে ক্লাসের মধ্যে যে মেথডটা থাকে প্যারেন্ট ক্লাসের থেকে ওই ক্লাসের মেথডগুলোর প্রায়োরিটি বেশি, এবং এক্সিকিউট হলে সবসময় ওটাই এক্সিকিউট হবে। তার কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিভাবে ইজি রিলেশন হবে না হ্যাজ রিলেশন? স্যালারি অ্যাকাউন্টের সাথে কার? ব্যাংক অ্যাকাউন্টের? অবশ্যই এটা ইজি, কারণ স্যালারি অ্যাকাউন্টও তো এক প্রকার ব্যাংক অ্যাকাউন্ট, আলটিমেটলি টাকাটা তো আপনার ব্যাংকে জমা পড়ে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও আপনার ডিপোজিট হয়, উইথড্র হয়। ডিপোজিট করে আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি আপনার স্যালারিটা ডিপোজিট করে, যে আপনার মাসের স্যালারি এত, উইথড্র কে করে? আপনি করেন। কিন্তু ডিপোজিট উইথড্র তো আছে। স্যালারি অ্যাকাউন্টের অন্যান্য অ্যাকাউন্ট থেকে কিছু আলাদা প্রপার্টি থাকতে পারে, যেহেতু নর্মাল অ্যাকাউন্টের থেকে কিছুটা ডিফারেন্স, কিন্তু আপনি বলতেই পারেন যে স্যালারি অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংকেই সবকিছু ট্রানজাকশন তো হয়। স্যার মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে এটা ওভারলোডিং না, ওভাররাইডিং। রাইডিং, হ্যাঁ। ক্ষেত্রে আপনার আর্গুমেন্টের ভূমিকা কেমন? সেম হইতে হবে, প্যারেন্ট ক্লাসে যেরকম থাকবে সেম। প্যারেন্ট ক্লাসে যদি আর্গুমেন্ট একটা থাকে এখানেও আর্গুমেন্ট একটা হইতে হবে। আর্গুমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আমার মেথড ওভাররাইডিং হইলো না। প্যারেন্ট ক্লাসে নরমালি ওভারলোডিং করা হয় না, ওভারলোডিং বেশিরভাগ ক্ষেত্রে করা হয় চাইল্ড এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, মানে যে ক্লাসে আসি ওই ক্লাসের মধ্যে। প্যারেন্ট ক্লাসের ক্ষেত্রে ওভাররাইডিং এর কনসেপ্টটা আসে আর কি, কারণ যেহেতু মেথডটা দুই জায়গায় আছে, তো কখন কোনটা কল হবে, যদি সেম হয় সিগনেচার তাহলে সে চাইল্ডেরটাই ওভাররাইড করছি, যেহেতু চাইল্ডেরটাই সে এক্সিকিউট করতেছে। তো এই ক্ষেত্রে আমার ওভাররাইডিং এর দরকার আসবে তখনই যখন প্যারেন্ট ক্লাস আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে না, নাহলে ওভাররাইডিং করার কোনো দরকার নেই। যেমন আমার ডিপোজিটের ক্ষেত্রে যে কনফিগারেশন দেওয়া আছে ওটা দিয়ে সবার চাহিদা পূরণ হইতেছে, ডিপোজিটের ক্ষেত্রে টাকা জমা দিলেই পারবে, সেক্ষেত্রে আমরা ডিপোজিট ওভাররাইড করতেছি না। কিন্তু যেহেতু উইথড্র মেথড এক এক ক্লাসের জন্য এক এক ধরনের কনফিগারেশন লাগতেছে, এই জন্য আমার ওভাররাইড করতে হয়েছে। যখনই আমার প্যারেন্ট ক্লাসের থেকে আলাদা কনফিগারেশন লাগবে তখনই আমি ওভাররাইডের কনসেপ্টে আসবো, নাহলে ওভাররাইডের কনসেপ্টে যাওয়ার দরকার নেই। শুধু শুধু ক্লাস একটা মেথড একটা ওভাররাইড করতে লাভ নেই। কারণ ওভাররাইড কেন করি, আমরা যে কোনো একটা ক্লাস যেহেতু ইনহেরিট করছি, ইনহেরিট করার সবচেয়ে সুবিধা কি, আমার ওইখানে যে মেথডগুলো আছে আমার আবার যাতে ডিক্লেয়ার করতে না হয়। তো ওইখানে মেথডটা আমি যদি আবার ওভাররাইড করে ডিক্লেয়ার করি, দুইটা বড় যদি সেমই থাকে, তো
তো আলটিমেটলি ঘুরে ফিরে আমি ইনহেরিটেন্সের বেনিফিটটা কিন্তু নিতেছি না থাকার পরেও, তো ওটা তো করে লাভ নাই। যদি আমার বডি আলাদা হয় তখন আমি ওভাররাইড করবো, সেই মিলে আলাদা করে রাখার এখানে মানে নেই কোনো। কারণ আলটিমেটলি ঘুরে ফিরে আপনারটা কলবে ঠিক আছে, কিন্তু কাজটা একই হইতেছে। প্যারেন্ট ক্লাসে যেটা কাজ করতেছে আপনার এখানেও সেম কাজ, ওই ক্ষেত্রে ওভাররাইডে যাওয়া উচিত না। যদি আলাদা কাজ হয় তখন আপনি ওভাররাইড করবেন। স্যার একটা কোশ্চেন হ্যাঁ স্যার, মানে প্যারেন্ট ক্লাসে যদি কোনো কিছু প্রাইভেট থাকে, হ্যাঁ, প্রাইভেট থাকলেও আপনি ওটা ওভাররাইড কেমনে করবেন? ওটা করা যাবে না। মেথডটা আপনার পাবলিক থাকতে হবে। পাবলিক প্রাইভেট যদি থাকে নরমালি আপনার ধরেন ওভাররাইড করলেন, ঠিক আছে, চাইল্ড ক্লাসে তো ওভাররাইড মেথড প্রাইভেট মেথডে পাওয়া যায় যেহেতু চাইল্ড ক্লাস। কিন্তু কথা হলো এই মেথডটা আপনি লিখছেন, এটা তো বাইরে থেকে কেউ না কেউ অ্যাক্সেস করবে, তো প্রাইভেট মেথড যদি থাকে ওটা তো অ্যাক্সেস করা যাইতেছে না। আর প্রোটেক্টেড হলে করা যাবে। প্রোটেক্টেড হলে তো সেম প্যাকেজে যদি হয় তাহলে করা যাবে। নরমালি যে সকল মেথড যেগুলো থাকে ফাঁসটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কমন সিনারিও যেটা সেটা হলো পাবলিক থাকে অলওয়েজ। কারণ পাবলিক না থাকলে তো যে কোনো জায়গা থেকে আমি কল করতে পারছি না, কারণ সবসময় যে আপনার সেম প্যাকেজ থেকে কল হবে এমন তো কোনো নিশ্চয়তা নাই। ইন্টারনেটটা নেই, হ্যাঁ ইন্টারনেটটা না, ইন্টারনেটের কথা আসছে, আগে ক্লাসেটা শেষ করি, বলেন আর কার কোনো প্রশ্ন আছে নাকি? স্যার ওখানে একটা জিনিস বুঝলাম না, সুপার কল করার পরে স্যার আর কি হচ্ছে ওই একই না, ওখানে বলতেছে ওইটা ভেরিয়েবলে রাখতে হবে, এই জন্য এটা ঝামেলা হচ্ছে আর কি। কারণ আমার এখানে করছি কি সুপারে কল করতেছি, সুপারে এক্সিকিউট হইতেছে, তো ওটা তো সে একটা রিটার্ন করতেছে, রিটার্ন তো আমরা তো এখানে ওটা হোল্ড করতেছি না। আবার এখানে তো আমার যেহেতু রিটার্ন করতেছে আমার তো এখানে ভেরিয়েবলে রাখতে বলতেছে সে। তো নর্মালি আমার কনভেনশন অনুযায়ী যাওয়ার জন্য সুপারে আমরা তখনই পাস করি যখন আমার এখানে কনভেনশন কাজ শেষ। সুপারে পাস করতে সুপার সরাসরি রিটার্ন করে দিবে, তখন আমার রিটার্ন স্টেটমেন্টে পাঠানোর জন্য এখানে আমরা যে কাজটা করছি সেম এভাবে ইউজ করা হয় আর কি। যেমন আমার রিটার্ন স্টেটমেন্ট একটা কিছু রিটার্ন করা দরকার, উইথড্র করতে পারলে সাকসেসফুল হয়েছে, তো এখানে আমার সুপার ক্লাসের কাছে পাঠিয়ে দিলাম যখন আমার কন্ডিশন ফুলফিল হয়েছে। ফুলফিল না হলে নর্মাল মেসেজ দিয়ে দিয়েছি যে নট এনাফ মানি। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকলে আমাদের ভিডিওটা সেভ করে ফেলি। অলরেডি অনেক লম্বা হয়েছে, 1 ঘন্টার উপরে হবে।